দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 88 টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল এ। দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের এই আয়োজনে। সাথে থাকছি আমি সাবিহা নিগার দৃষ্টি। চিকিৎসায় অবহেলার অভিযোগে জুলাই আন্দোলনে আহতরা পিজি হাসপাতালে বিক্ষোভ করছে। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন হিরণ খান। হিরণ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পিজি হাসপাতালে এই যে ঘটনাটি ঘটছে এখন, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে আমরা জানতে চাচ্ছি। দৃষ্টি, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে পিজি হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন, যারা জুলাই আগস্ট এর ঘটনায় যারা আহত হয়েছেন তারা চিকিৎসাধীন ছিলেন, তারা বেরিয়ে এসেছেন এবং হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে তারা রাস্তায় যান এবং রাস্তা থেকে আসলে তারা আবারও পিজি হাসপাতালের ভিতরে আসেন। তারা যে অভিযোগ করছেন তারা সুচিকিৎসা পাচ্ছেন না এবং এই হাসপাতালের যিনি পরিচালক, তাদের অভিযোগ যে এই পরিচালক তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং পরিচালক তাদেরকে দুর্ব্যবহার করার জন্য এই হাসপাতালের যত স্টাফ আছে তাদেরকে বলছেন, এমনটি কিন্তু অভিযোগ তারা করছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এই যারা অভিযোগকারী তারা যখন রাস্তায় নেমে এসেছেন তখন কিন্তু এই প্রশাসক, যে পিজি হাসপাতালে যারা প্রশাসনে রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। একটু আগে আমরা দেখেছি সমন্বয়ক সার্জিস তিনি এখানে এসেছিলেন, তিনি আশ্বস্ত করেছেন যে পরিচালক যদি এমন ব্যবহার করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই যারা আন্দোলন করছেন তাদের যে দাবি, সেই দাবিটা আমি একটু ছোট্ট করে যদি আপনাদেরকে একটু শোনাই যে আসলে তাদের যেই দাবিটা, আপনি যদি আপনাদের একটু দাবিটা একটু যদি আমাদের সংক্ষেপে বলেন। আমাদের দাবি শুধু একটাই ছিল, এই স্বৈরাচারী পরিচালকের পদত্যাগ। ওনা আমাদের শুধু দাবি, আমাদের 5টা মাস এখানে বন্দি জেলখানার মতো রাখছে এই পরিচালক। ধন্যবাদ। যেমনটি শুনছেন যে তিনি কিন্তু নেমে এসেছেন এবং তারা কিন্তু অভিযোগ করছেন, যারা অসুস্থ তারা কিন্তু নেমে এসেছেন, তারা অভিযোগ করছেন এবং তারা এখন সর্বশেষ যেটি বলছেন যে পরিচালক বের হয়ে গেছেন এবং তার যেই দরজা রয়েছে সেই দরজা, তার যেই কক্ষ রয়েছে সেই কক্ষের দরজা তারা তালা মারবেন এবং রবিবারের মধ্যে যদি পরিচালকের অপসারণ না করা হয় পরিচালককে, তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে। বছরের শুরুতেই হাড় কাঁপানো শীত, যার প্রভাব পড়েছে জনজীবনে। চুয়াডাঙ্গা থেকে এই বিষয়ে আরও জানাতে রেজাউল করিম লিটন আমাদের সাথে যোগ দিচ্ছেন। লিটন, চুয়াডাঙ্গায় বেশ শীত পড়েছে, আজ ঢাকাতেও বেশ শীত, তো এখন কি অবস্থা দেখছেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে বলবেন। বৃষ্টি, আসলে এই দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা শীতপ্রবণ এলাকা। আপনি জানেন যে শীতের দিনে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে এই জেলায়। আজকেও ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো শীত, সাথে উত্তরের হিমেল হাওয়া এই জেলার খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর পাশাপাশি এই যে সন্ধ্যা নামার পরপরই আমি দেখেছি যে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। সন্ধ্যায় যে যেমনে পারছে তারা শীত নিবারণের চেষ্টা করছে। আর শীতার্ত মানুষের পাশে আসলে জেলা প্রশাসন থেকে কিছু কম্বল বিতরণ করা হয়েছে। এর বাইরে কিছু সংস্থা, কিছু ব্যক্তি তারা যৎসামান্যই তারা শীতবস্ত্র বিতরণ করেছে। শীতার্ত মানুষ বলছে যে যেটি পর্যাপ্ত নয়। তো এই অবস্থার মধ্য দিয়ে শীত, তবে আজকে সারাদিন আকাশে একটু সূর্য ছিল, সেই সূর্যের উত্তাপ ছিল, সেই উত্তাপটুকুই এই জেলার মানুষের জন্য আশীর্বাদ হয়েছে। আর আগামীকাল থেকে তাপমাত্রার পারদ আরও নিচে চলে যাবে, নিচে নামবে, যেটি আবহাওয়া অফিস বলছে। এবং এই যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে জেলার উপর দিয়ে, আগামী দিনে এই শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করবে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গা জেলার মানুষ আসলে শীতে বিপর্যস্ত হয়ে রয়েছে, এই অবস্থা। বৃষ্টি। জি, রেজাউল করিম লিটন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোনো আপডেট জানার থাকলে ফিরবো আবার আপনার কাছে। অবশেষে সমালোচনার মুখে 43তম বিসিএস নিয়ে সিদ্ধান্ত পাল্টালো সরকার। সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়া 227 প্রার্থী পুনর্বিবেচনায় আবেদন করতে পারবেন। সুনির্দিষ্ট কারণ ছাড়াই এমন ঘোলাটে কাণ্ডের সমালোচনা করেন ভুক্তভোগীরা। বলেন, দিনের পর দিন পরিশ্রমের ফল কারো হঠকারিতায় এক নিমিষে শেষ হতে পারে না।
43তম বিসিএসে নিয়োগের সুপারিশে প্রাপ্তদের অনেকেই বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। যোগদানের তারিখ নির্ধারণ করা হয় 15 জানুয়ারি। সুপারিশ পেয়েও প্রজ্ঞাপনে নাম বাদ পড়ায় প্রকাশ করেন ক্ষোভ আর হতাশা। যখন নতুন করে ভেরিফিকেশন যখন শুরু হয় তখন আমরা নিশ্চিত ছিলাম যেহেতু বর্তমান সরকারের আমলেই আমরা গেজেট হয়েছি, আমাদের আর কোনো প্রবলেম নেই। একজন মানুষকে ফাঁসি দিতে গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে। আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি? সময় এমন আসে যে জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা। আমরা নিজেদেরকে আজকে ঠিক সেরকমভাবে একদম পড়ে পাওয়া 14 আনার মতো আজকে আমরা রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। উদ্ভূত পরিস্থিতিতে এক বিজ্ঞপ্তি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয় বাদ পড়া 227 জনের যে কেউ পুনর্বিবেচনার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে। কেন 227 জনের পুনর্বিবেচনার জন্য উন্মুক্ত সে সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয় 2024 সালের 25 জানুয়ারিতে নিয়োগের সুপারিশ পাওয়া 2163 জনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিলেন 40 জন আর গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় বাদ পড়েন 59 জন। প্রথম দফায় মোট 99 জনকে বাদ দিয়ে 2064 জনকে নিয়োগ দিতে গত বছরের 15 অক্টোবর হয় প্রজ্ঞাপন। তবে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় 43তম বিসিএসে নিয়োগের সুপারিশ পাওয়া 2163 জনের বিষয়ে এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে ফের যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত হয়। তাদের প্রতিবেদনে আপত্তি ওঠে 227 জনের বিষয়ে সব মিলিয়ে 267 জনকে বাদ দিয়ে 30 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শুধু ব্যক্তি স্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাজ সেবা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবস্থা গড়ে তুললে সমস্যা অনেকাংশেই নিরসন হবে। এজন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এর আগে ওয়ার্কিং ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিয়ে ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করবো, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না। স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি। শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি। সামাজিক ব্যবসা করি। বঙ্গবন্ধু ভাস্কর্য ও মুজিব কেল্লার নামে সরকারের হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। বৃহস্পতিবার অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। একইভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মুজিব কেল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের কাছে। অনুসন্ধানের সিদ্ধান্তের পাশাপাশি এদিন বেশ কয়েকটি মামলারও অনুমোদন দেয়া হয় বিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে। 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের নামেও। দর্শক দেখছেন ATI টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই JBTL। সময় হলো বিরতির, ফিরে আসছে একটু পর। দেখছেন ATI টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই JBTL। দেশের কথা মাথায় রেখে সাংবাদিকরা কাজ করবেন, এমন প্রত্যাশা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিকেলে ডিক্যাব লাউঞ্জ পরিদর্শন শেষে তিনি বলেন, ডিক্যাব একটি পুরনো সংগঠন, তাই সংবাদের ক্ষেত্রে সংগঠনের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন বলে আশা করেন তিনি। বিশ্বের সাথে তাল মিলিয়ে সংবাদ পরিবেশনে আধুনিকায়নের বিষয়েও গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জসিম উদ্দিন সহ ডিক্যাব নেতারা উপস্থিত ছিলেন।
43টি পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী হয়েছে, তবে রাজস্ব ঘাটতি অনেক বেশি, তাই ভ্যাট বাড়ানো হয়েছে। বলেন, এত কম ভ্যাট পৃথিবীর কোনো দেশেই নেই। মন্তব্য করেন, যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্যে মূসক প্রায় শূন্য করা হয়েছে, তাই জনজীবনে স্বস্তি না মেলার কোনো কারণ নেই। বলেন, চট করে ব্যক্তিগত আয় কর ও কোম্পানির কর বাড়ানো সম্ভব নয়। মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাংকিংসের কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দুর্নীতি, বৈষম্য আর মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা এই মুহূর্তে বড় চিন্তার কারণ বলে জানিয়েছেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সের এমেরিটাস অধ্যাপক ডক্টর নায়লা কবির। বিআইডিএসে এক আলোচনায় ভবিষ্যতে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, দেশের অর্থনীতিতে নারীর কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়লেও সেই অনুযায়ী বাড়ছে না সুযোগ সুবিধা। পুরুষরা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে বলেও এ সময়ে অভিযোগ করেন এই গবেষক। সভায় দেশে দুর্নীতি কমাতে জবাবদিহিতা বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। দেখছেন এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই জেবিটিএল। সময় হলো আরও একটা বিরতি, ফিরবো একটু পর। ফিরে এলাম এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই জেবিটিএল। ফরিদপুরে ভলভো ব্যাটারির সীসা কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 3 শ্রমিক। পুলিশ জানায়, বিকেলে কারখানায় ব্যাটারি তৈরির জন্য রোটারি ড্রামের মধ্যে সীসা প্রক্রিয়াকরণের সময় হঠাৎই বিস্ফোরণ হয়। এ সময় দগ্ধ হন 3 শ্রমিক। পরে তাদেরকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসক জানান, বিস্ফোরণে এদের মধ্যে 2 জনের শরীরের 75% পুড়ে গেছে। এই অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাদের। গণ অভ্যুত্থানের পর এখনও সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, নতুনভাবে আনার চেষ্টা করছে বৈষম্যবাদী রাজনীতি। সিরাজ শিকদারের মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কথা বলেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। এ সময় তিনি আরও বলেছেন, ছাত্র থাকাকালীন নেতৃত্বের নতুন ধারা তৈরি করেছিলেন সিরাজ শিকদার। জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রধান কাজ হলো সংগঠন তৈরি করা। পরামর্শ দেন বিপ্লবী শক্তি পুনর্গঠনের। দর্শক, এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই জেবিটিএল এর আজকের আয়োজন এই ছিল। ধন্যবাদ সবাইকে।